হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল, কিন্তু বোঝা গেল না। নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় ভাই মুমিন, রাজীব দুইজনই চাকরিজীবী। মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছেন, সমর্থনে আছে পুরো পরিবার। অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন যে আমার মেয়ে নেই, ছেলের বউরাই আমার মেয়ে, আপনার মেয়ে যতটুকু পড়বে আমার কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না, সে আনন্দ সহিত জবাব দিলেন, পদ্মজা আয়ে শেষ করুক, এরপর না হয়। বারেক হোসেন হেসে জবাব দিলেন, তাহলে এই কথাই রইল। স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা, গোপনে দীর্ঘশ্বাস ফেললেন। গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন। প্রেমা প্রান্ত বাইরের সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে। মোর্শেদ হেমলতা আর পদ্মজাকে আনতে গঞ্জে সে কখন গেল, এখনো আসছে না। পুরো 1.5 মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। মিনিট 5 পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বরখা পরা দুজন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল, পিছনে প্রান্ত এবং প্রেমা। ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজা চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করেছে, বিশেষ করে পূর্ণাকে বেশি মনে করেছে। মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে। সে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে, এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনো হয়নি। পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল। সে স্নেহার্ধ কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণার চোখের জল দ্রুত মুছল। প্রফুল্ল চিত্তে বলল, আপা, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন। এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে পদ্মজা বাকহারা হয়ে পূর্ণার 2 গালে চুমু দিল। মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন, এরপর তাড়া দেন, দেহ মাইয়াডির কারবার, মানুষ আইতাছে আর হেরা রাস্তায় কান্দাকাটি লাগাইছে, হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে গিয়ে বসলো। 1.5 মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। আর প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাগবিতণ্ডা লাগিয়ে দিল। সে কি কাণ্ড! দুজন তুমুল ঝগড়া লেগে গেল। এরপর দুজনেই বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা সূক্ষ্ম কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে। আমার আয়ে শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আম্মার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে। পদ্মজা চুপ থাকলো ক্ষীণকাল, এরপর বলল, আম্মার কি যেন হয়েছে, পাল্টে গেছেন। কিরকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপলো। সে কি সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন শাহ নামের মানুষটা কথা মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধা ভরে প্রশ্ন করলো, আপা, লিখন ভাইয়ের কি হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, আমি তাকে বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহর পাশেই মানায়। কত স্বপ্ন দেখলো সে লিখন শাহ এবং পদ্মজাকে নিয়ে, সব স্বপ্নে গুঁড়োবালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না। পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে? পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল, বিরক্তিতে উঠে বলল, ধ্যাত। বাতাসটা গরম গরম ঠেকছে, ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলছে। এত এত গাছগাছালি চারদিকে, তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন। মোর্শেদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখখানা বিমর্ষ, চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়।
ক্ষীণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, বাসন্তী এই বাড়ি তাইতে চায় থাকবার জন্যে। হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বললেন, তোমার ইচ্ছে হলে নিয়ে এসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিত চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটি দৃষ্টির তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বললেন, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কটপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমারে ডর দেখাও, মাগিডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান। মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটফট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি 2 পা এগিয়ে আসেন, বলেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সম্মানটুকু খুইয়ে দিও না। আমি তারে কোনো কালে ভালোবাসি নাই, বাসলে তোমারে বাসছি। হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান। ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন। ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন। সত্য হোক কিংবা মিথ্যে, হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক। পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত, প্রেমা। বাড়ি জুড়ে ছুটাছুটি করে লাউ, শিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করলো। হিমেল বাজার থেকে মাছ এনে দিল, বাড়িতে শুটকি ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন। 2 দিন আগে ঢাকা গেলেন তারা। হেমলতার বড় বোন হানির মেঝো মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছেন হেমলতা না গেলে নাকি তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে। তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন, আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছেড়ে রয়েছেন। এসব এখন ভাবার সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই। পরিবেশ ঠান্ডা, শুদ্ধ, এ যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্ত, প্রেমা উঠোন জুড়ে মার্বেল খেলছে। হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা, প্রান্ত, হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা। খাওয়া শেষ হলে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি পূর্ণারে নিয়ে আসো। সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আম্মা আব্বাও চলে আসবে। হিমেল, প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে চুল ওড়না উঠছে। আকাশ কালো মেঘ ছেয়ে গেছে। পরিবেশ অন্ধকার হয়ে আসছে। ধীরে ধীরে মনটা কুগাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতে তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে। যতক্ষণ কেউ না কেউ আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল। চারদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। ঘুমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার উপরে থাকা তাল গাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে আরেকবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিজের রুমে। বিছানার উপর কাচুমুচু হয়ে বসলো। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে। বৃষ্টির বেগ বেড়ে চলেছে। এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ এলো কানে। সদর ঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপরই খুশিতে আওড়ালো, আম্মা আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান।